আসসালামু আলাইকুম, ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের বিজিএস ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজিএস ক্লাসে তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে জানার চেষ্টা করব এবং তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে তোমাদের আজকে আমরা বোঝানোর চেষ্টা করব কি প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা কি করতে পারি আমাদের দেশে সেই সম্পদগুলো ইউটিলাইজ করতে পারি, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, চলো। তো বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো, এগুলোর মধ্যে প্রধানত যে সম্পদগুলো রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের যে ভূখণ্ড। ঠিক আছে, ভূখণ্ড, তারপর হচ্ছে বাংলাদেশের নদ নদী, খনিজ সম্পদ, তারপরে হচ্ছে আহ উম, বন সম্পদ, তারপর হচ্ছে মৎস্য সম্পদ, এগুলো। ঠিক আছে, তাহলে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে, তাহলে আমরা কি বললাম যে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আজকে আলোচনা করবো। তো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি সেটা আমরা দেখার চেষ্টা করি একটু। হ্যাঁ, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি? তাহলে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা সাতটি সম্পদকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, বাংলাদেশের প্রধান প্রধান যে সম্পদগুলো রয়েছে তার মধ্যে সাতটা প্রাকৃতিক সম্পদ আছে। যেমন বাংলাদেশের ভূখণ্ড, সেটা একটা প্রাকৃতিক সম্পদ। খনিজ যে সম্পদ সেগুলো একটা প্রাকৃতিক সম্পদ। তারপর হচ্ছে বাংলাদেশের যে আরো বনজ সম্পদ রয়েছে, এগুলো প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, তারপরে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাহলে এই দেশে প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে। তো এরকম সাতটা মানে মানে সম্পদ আমরা বাংলাদেশে আইডেন্টিফাই করতে পারি। কি কি? প্রথমটা হচ্ছে মাটি। হুম, সকল দেশের ভূখণ্ড সেই দেশের জন্য একটা বড় প্রাকৃতিক সম্পদ। বুঝতে পারছো? ওকে, তারপরে কি আছে? এই যে আমরা বলি না বাংলাদেশ নদ নদীর দেশ, তার মানে কি বাংলাদেশের নদ নদী প্রচুর পরিমাণে আছে, তার মানে এই নদ নদীটাও বাংলাদেশে কি একটা প্রাকৃতিক সম্পদের অংশ। 3 নম্বরে কি আছে? যেহেতু নদ নদী আছে তার মানে এখানে কি থাকবে? অবশ্যই মাছ থাকবে। ঠিক আছে, তাহলে মৎস্য সম্পদ। ঠিক আছে, মৎস্য সম্পদ। 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে আমাদের খনিজ সম্পদ। বাংলাদেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। ঠিক আছে, খনিজ সম্পদ। ঠিক আছে, 5 নম্বরে কি? 5 নম্বরে হচ্ছে আমাদের বনজ সম্পদ। বাংলাদেশে বন জঙ্গল অনেক বেশি না? ঠিক আছে, বনজ সম্পদ। 6 নম্বরে কি? 6 নম্বর হচ্ছে সমুদ্র সম্পদ। আচ্ছা, যেহেতু বনজ সম্পদ তার মানে আরেকটা সম্পদ থাকবে আমাদের প্রাণী সম্পদ। ঠিক আছে, তো প্রাণী সম্পদ আগে লিখে নিই আমরা, প্রাণী সম্পদ। ঠিক আছে, প্রাণী সম্পদ। আর রয়েছে 7 নম্বরে ফাইনালি আমাদের হচ্ছে সমুদ্র সম্পদ। বাংলাদেশে কিন্তু একদম সমুদ্রের কাছাকাছি অবস্থিত, তাহলে আমাদের সমুদ্র সম্পদও রয়েছে। এই হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের বিবরণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এখন এই যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে এদের ব্যবহার কিরকম হবে? বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলোর ব্যবহার থাকবে না? ঠিক আছে, তাহলে ব্যবহার কিরকম বাংলাদেশের? ঠিক আছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে কি ব্যবহার, কি ব্যবহার রয়েছে দেখো, একটু খেয়াল করো। ব্যবহারগুলো দেখার চেষ্টা করি একটু আমরা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলোর ব্যবহার কি কি যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি ব্যবহারগুলোকে, তাহলে 1 নম্বর আইডেন্টিফাই করলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের উন্নত ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের উন্নতিতে ব্যবহার হয়। ঠিক আছে, 2 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যবহার হয়। সুষম খাদ্যের অভাব পূরণ। ঠিক আছে, তাহলে সুষম খাদ্যের অভাব পূরণের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এটা একটা আমাদের কি গুরুত্বপূর্ণ দিক যে আমরা সুষম খাদ্যের যে অভাব পূরণ সেটা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে সুষম খাদ্যের অভাব পূরণ, সুষম খাদ্যের অভাব পূরণ। তারপরে 4 নম্বরে কি?
সেচ সুবিধা, ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণে নদী আছে তাহলে আমাদের এখানে সেচ সুবিধার ব্যবস্থা আমরা নিতে পারি, ঠিক আছে, সেচ সুবিধা, সেচ সুবিধা প্রদান, ঠিক আছে, সেচ সুবিধা প্রদান করা হয়, এটা একটা ভালো ব্যবস্থাপনা। 5 নাম্বার, শিল্প উন্নয়নে ব্যবহার করা হয়, ঠিক আছে, শিল্প উন্নয়ন ও ব্যবহার, শিল্প উন্নয়ন ও ব্যবহার, বনজ সম্পদের ব্যবহার। 6 নম্বরে লাস্ট, বনজ সম্পদের ব্যবহার, বনজ সম্পদের ব্যবহার, এইগুলো হচ্ছে আমাদের সম্পদের ব্যবহার, ঠিক আছে। এখন এই যে সম্পদের ব্যবহারগুলো রয়েছে, ব্যবহারের পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র যে সম্পদগুলো রয়েছে ব্যাপারটা এরকম না, বাংলাদেশে কিন্তু অনেক জীব রয়েছে, ঠিক আছে, অর্থাৎ অনেক প্রাণী বৈচিত্র্য রয়েছে, জীব বৈচিত্র্য রয়েছে, ঠিক আছে। তো এই জীব বৈচিত্র্য গুলা কি কারণে সৃষ্টি হয়েছে, দেখো বাংলাদেশে অনেক নদ নদী আছে, এই নদ নদী থাকার কারণে বাংলাদেশে হিউজ পরিমাণ একটা জীব বৈচিত্র্য পাওয়া যায় আমাদের ইকোসিস্টেমের মধ্যে। পাশাপাশি বাংলাদেশে যে প্রচুর পরিমাণে কি আছে, প্রচুর পরিমাণ হচ্ছে বাংলাদেশে রয়েছে বন জঙ্গল, এই বন জঙ্গল থাকার কারণে প্রাণী বৈচিত্র্য কিন্তু অনেক বেশি। সব মিলে বাংলাদেশের জীব বৈচিত্র্য খুবই বিচিত্র, ঠিক আছে। আর এই কারণে আমাদের জীব বিচিত্র নিয়েও মানে যে জীব বৈচিত্র্য সেটা নিয়ে আমরা একটা পড়াশোনা করব, ঠিক আছে। তাহলে বাংলাদেশের জীব বৈচিত্র্য, ঠিক আছে, বাংলাদেশের জীব বৈচিত্র্য, ওকে, বাংলাদেশের জীব বৈচিত্র্য, ওকে। তাহলে বাংলাদেশের জীব বৈচিত্র্য কি, দেখো বাংলাদেশের জীব বৈচিত্র্য একই ধারে হচ্ছে বাংলাদেশে যেমন জীব বৈচিত্র্য রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের জীব বৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের জানতে হবে কি, জীব বৈচিত্র্য, আর পড়তে হবে হচ্ছে জীব বৈচিত্র্য রক্ষা, ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের পড়তে হবে এখান থেকে, ঠিক আছে, ওকে। এখন তাহলে বাংলাদেশের সম্পদ নিয়ে যদি আমরা পড়তেছিলাম, এই সম্পদের মধ্যে আমরা এটা আলোচনা করব, জীব বৈচিত্র্য রক্ষার আলোচনা করব, ঠিক আছে, কিন্তু একটু পরে, ঠিক আছে। তো বাংলাদেশের সম্পদ নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম, তাহলে বাংলাদেশের প্রধান প্রধান যে শিল্পগুলো রয়েছে এটা হলো সম্পদ, ঠিক আছে না। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, বাংলাদেশের প্রধান প্রধান শিল্প, ঠিক আছে, বাংলাদেশের যে প্রধান প্রধান শিল্প, ঠিক আছে, প্রধান প্রধান শিল্প, কি কি প্রধান প্রধান শিল্প, চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলা কি কি, ওকে। বাংলাদেশের যে প্রধান শিল্পগুলো রয়েছে সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম 1 নাম্বার যদি আমরা মানে বিবেচনা করি তাহলে পাবো হচ্ছে আমরা পাট শিল্প। বাংলাদেশে পাট শিল্প খুবই গুরুত্বপূর্ণ, পাটকে বলা হয় সোনালী আঁশ, ঠিক আছে। এই পাট শিল্পের পরে আমরা পাবো হচ্ছে বাংলাদেশের বস্ত্র শিল্প, ঠিক আছে, বস্ত্র বা আমরা যেটা বলতেছি হচ্ছে আহ বিভিন্ন পরিধেয় পোশাক, ঠিক আছে, কিন্তু পোশাক শিল্প বস্ত্র শিল্পের মধ্যে পার্থক্য আছে, আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে। আগে আমরা লিখি, তাহলে হচ্ছে, তাহলে পোশাক শিল্প আলাদা জিনিস, তাহলে পোশাক শিল্প এখানে আসবে, পোশাক শিল্প, পোশাক শিল্প মানে বাংলাদেশে কি কি ধরনের শিল্প রয়েছে প্রধানত সেটা তোমরা জানতে পারবা এইটা পড়ার পরে। তারপরে বাংলাদেশে কিন্তু চিনি উৎপাদন করে আখ থেকে, তাহলে চিনি শিল্প বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ শিল্পের মধ্যে একটি। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে কাগজ শিল্প, এই যে আমরা কাগজ দিয়ে লিখতেছি পড়তেছি, হ্যাঁ, তাহলে এই যে কাগজটা এটাও কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি করা হয়, এই কাগজ একটা শিল্প বাংলাদেশে, ঠিক আছে, ওকে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে আমাদের সার শিল্প,
সার, বাংলাদেশের যে হচ্ছে রাসায়নিক সার দেওয়া হয়, এই রাসায়নিক সার একটা বাংলাদেশের শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই সার শিল্প একটা শিল্প। 8 নম্বরে রয়েছে হচ্ছে সিমেন্ট। এই যে বাংলাদেশে বিভিন্ন দালান কোঠা তৈরি করা হয়, এই সবগুলাই কিন্তু সিমেন্ট শিল্প থেকে আসতেছে। ঠিক আছে, সিমেন্ট না থাকলে কিন্তু এই দালান কোঠাগুলো এইভাবে তৈরি করা সম্ভব হতো না। তাহলে সিমেন্ট শিল্প। ওকে। 9 নম্বর, 9 নম্বর কি? আমাদের ঔষধ শিল্প। ঠিক আছে, আমরা কি মিস করছি কোনো কিছু? ওকে। আহ কাগজ শিল্প, চিনি শিল্প, সার শিল্প 8 নম্বর। সিমেন্ট শিল্প, ঠিক আছে, সার শিল্প। ওকে। তারপর হচ্ছে আমাদের 9 নম্বর হচ্ছে আমাদের ঔষধ শিল্পটা রয়ে গেল। ঠিক আছে, ঔষধ একটা শিল্প আছে আমাদের, ঔষধ শিল্প। বাংলাদেশের ঔষধ শিল্প কিন্তু খুবই সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে হচ্ছে ওষুধ সরবরাহ করা হয়। ঠিক আছে। চামড়া শিল্প বা ট্যানারি শিল্প, ঠিক আছে, এইটাও বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে চামড়া প্রতি বছর পাওয়া যায়। বিশেষ করে হচ্ছে কোরবানিদের সময় প্রচুর পরিমাণে হচ্ছে কোরবানি হয় গরু, সে সময় হচ্ছে এই চামড়াগুলো বাংলাদেশে বিভিন্ন স্থানে কি করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, চামড়া শিল্প। তারপরে হচ্ছে চা শিল্প। ঠিক আছে, চা শিল্প, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিল্প। বাঙালিরা প্রতিদিন সকালে উঠে কিন্তু চা পান করে, তাহলে চা শিল্প একটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প। তারপরে রয়েছে আমাদের তুলা শিল্প। তুলা শিল্প যে আছে এটা কিন্তু বাংলাদেশে একেবারে হচ্ছে এটা বস্ত্র শিল্পের ক্ষেত্রে কাজে লাগে, কারণ হচ্ছে এই তুলা থেকে কি করা হয়, সুতা তৈরি করা হয়। পাশাপাশি কিন্তু এই তুলা থেকে হচ্ছে বিভিন্ন ধরনের বালিশ তৈরি করা হয়, এবং হচ্ছে আমরা যে হচ্ছে দাজিমে ঘুমাই বা হচ্ছে বিভিন্ন ধরনের তোশকে ঘুমাই, এগুলো কিন্তু এই তুলা শিল্প থেকেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে তুলা শিল্প এইটাও কিন্তু একটা শিল্প। ওকে। দেন 13 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে চিংড়ি শিল্প। ঠিক আছে, চিংড়িও কিন্তু বাংলাদেশে একটা আমদানি, সরি, রপ্তানি নির্ভর জিনিস। চিংড়ি কিন্তু রপ্তানি করা হয়, এইটা চিংড়ি শিল্প। এটাকে আমরা একটা শিল্প বলতে পারি। তো এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। ঠিক আছে, এখন এই শিল্পগুলা দুইটা ভাবে হচ্ছে, এই শিল্পগুলা কি, এই শিল্পগুলো হচ্ছে দুইটা ভাবে কাজ করে। ঠিক আছে, শিল্পগুলা কি দুইটা ওয়েতে হচ্ছে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, কি কি হেল্প করে? একটা হচ্ছে সামাজিক উন্নয়ন, একটা হচ্ছে অর্থ সামাজিক উন্নয়ন। ঠিক আছে, তো এই দুইটা একসাথে মিলে আমাদের কি হয়, আর্থ সামাজিক উন্নয়ন। ঠিক আছে, তাহলে আর্থ সামাজিক উন্নয়নে কিন্তু এদের প্রভাব পড়েছে। উন্নয়নে শিল্প। ঠিক আছে, তাহলে আর্থ সামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা, এটা আমরা পড়বো। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের শিল্প বিকাশের যে প্রভাব, ঠিক আছে, শিল্প বিকাশের যে প্রভাব বিস্তার করছে এরা। এছাড়া আমরা কি বলবো, এছাড়া পড়বো হচ্ছে বাংলাদেশের শিল্প বিকাশের প্রভাব। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের বইয়ে। একটু বইয়ে যাই, বইয়ে গেলে তোমরা দেখতে পারবে যে হচ্ছে আমরা যে এটা বলতেছি এটা আসলে কোন জায়গা থেকে আমরা বলছি। ঠিক আছে, তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে তোমাদের এই যে অষ্টম শ্রেণীর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। চলো আমরা একটু বইয়ে যাই। ঠিক আছে, আমাদের এখানে অনেকগুলা শিল্প যেটা দেওয়া আছে, আমি একটু আগে যেটা লিখলাম সেখানে তো দেওয়া আছে। তো এই দেওয়া যে আছে এটাই আমরা দেখার চেষ্টা করি একটু। তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে এখান থেকে তোমাদের এইটা শুরু হয়েছে অধ্যায়টি। তো আমরা প্রথমেই দেখলাম যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, অর্থাৎ প্রকৃতির কাছ থেকে যে সম্পদ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলো মানুষ ব্যবহার করে। ঠিক আছে, মানুষ প্রকৃতি থেকে এই সম্পদগুলো আহরণ করে অর্থনৈতিক সামাজিক উন্নয়নে
এটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে কি কি আছে? মাটি রয়েছে, মাটি হচ্ছে সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের কিন্তু প্রায় 10 ভাগ যে মাটি বা 10 ভাগ অঞ্চল সেটা পাহাড়ি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে বনজ সম্পদ উৎপন্ন হয়। বাংলাদেশের মাটিতে বছরে 3টি ফসল উৎপাদিত হয়, ঠিক আছে, অর্থাৎ 3টি মৌসুম ফসল, এটা বলা হয়েছে মাটি। এটা বললাম নদ নদী, বাংলাদেশের নদ নদী অনেক পরিমাণে রয়েছে, এই কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। আর এই নদীমাতৃক দেশ বলা হয় বিদায় এই নদীতে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়, আর এই মাছ পাওয়া যায় বিধায় হচ্ছে আমাদের এখানে মৎস্য সম্পদ খুব প্রচুর পরিমাণ রয়েছে। ওকে, তারপর হচ্ছে খনিজ সম্পদ। বাংলাদেশের মাটির নিচে মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি ইত্যাদি উল্লেখযোগ্য। ওকে, তারপরে বনজ সম্পদের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের মোট বনভূমির 24,938 বর্গ কিলোমিটার। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত? বাংলাদেশের আয়তনই হচ্ছে কত? আয়তনই হচ্ছে বাংলাদেশের যে আয়তন সেটি 1,47,570 বর্গ কিলোমিটারে। কিন্তু এই স্বল্প আয়তনের মধ্যেও 24,938 কিলোমিটার কিন্তু আমাদের বনভূমি, অর্থাৎ মোট ভূমির 16 ভাগই হচ্ছে বন। মোট ভূমির কত? 16 ভাগই হচ্ছে বন। আর বনের হচ্ছে গাছপালা, এই গাছপালাগুলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে প্রচুর পরিমাণে সমাদৃত করেছে, বৃদ্ধি করেছে। এই গাছপালাগুলো কেটে আমরা আবাস ভূমি তৈরি করতে পারি, আমাদের ঘরবাড়ি তৈরি করতে পারি। এবং এই যে এখানে প্রচুর পরিমাণে পাখি, পানি সম্পদ রয়েছে, এটাও কিন্তু পরিবেশের একটি গুরুত্বপূর্ণ দিককে কি করে? রক্ষা করে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশে আরো বেশি, অর্থাৎ একটা দেশের মোট বনভূমির 25% বন থাকা প্রয়োজন। বাংলাদেশে কিন্তু 25% নেই, ঠিক আছে, একটু কম আছে। এই কারণে বলা হয়ে থাকে যে আরো বেশি বনভূমি থাকা প্রয়োজন। ওকে, মৎস্য সম্পদ। বাংলাদেশে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ রয়েছে, মিঠা পানি যেহেতু রয়েছে এই কারণে। প্রাণী সম্পদ। বাংলাদেশে প্রাণী সম্পদের মধ্যে আমরা যে বিশেষ আমরা যে গৃহপালিত পশু পাখিগুলো রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি খুবই প্রচলিত বাংলাদেশে। এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে বাংলাদেশে, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এছাড়াও কিছু কিছু পাখি আমাদের বাংলাদেশে কিন্তু অতিথি পাখি হিসেবে আসে। সমুদ্র সম্পদ। বাংলাদেশ কিন্তু বিশাল বঙ্গোপসাগর আছে, তো এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই দক্ষিণাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরটাই বাংলাদেশকে এত বেশি অ্যাডভান্টেজ দিয়েছে, কারণ এই যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগর, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে চট্টগ্রামের মংলা এবং পায়রা সমুদ্র বন্দর রয়েছে, যেখান থেকে আমরা লবণ আহরণ করতে থাকি। তাছাড়াও সমুদ্র থেকে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আহরণ করি, বিশেষ করে চিংড়ি, যেটা এই চিংড়ি এটা কিন্তু সমুদ্র থেকে বেশি পরিমাণে আহরণ করা হয়। পাশাপাশি এই যে নোনা পানির যে ইলিশ, রূপালী ইলিশ, এটি কিন্তু বাংলাদেশের সমুদ্র সম্পদ থাকার কারণেই সম্ভব হয়েছে। যদিও আমাদের যে এই ইলিশ, এটি হচ্ছে নদী থেকেই সংগ্রহ করা হয়, কিন্তু নোনা পানি ছাড়া কিন্তু ইলিশ চাষ করা সম্ভব না, ইলিশ কিন্তু চাষ হয় না। তো এই কারণেই কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশকে আরো বেশি কি করেছে? অ্যাডভান্টেজ দিয়েছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ব্যবহার দেখো, মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম কাজ করে, এসব কাজই হচ্ছে অর্থনৈতিক কাজ। অর্থাৎ যে কাজ করে অর্থের কি হয়? যোগান হয়, অর্থের ব্যবস্থা হয়, সমাজ গড়ে ওঠে, সেটি হচ্ছে আমাদের কি? আমাদের সম্পদ বা অর্থনৈতিক কাজ। এই যে আর্থসামাজিক অবস্থা, এগুলো সম্ভব হচ্ছে এই যে সম্পদগুলো, সেই সম্পদগুলো সঠিক ব্যবহারের কারণে, ব্যবহার করে খাদ্য অন্যান্য পণ্য উৎপাদন করার কারণে, বন্টনের কারণে, এবং হচ্ছে এগুলো ভোগ করার কারণে। আর এই খাদ্য উৎপাদন, খাদ্য বা পণ্য উৎপাদন, বন্টন এবং ভোগকে কেন্দ্র করে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকে মানুষ কি করতো? প্রাচীনকাল থেকে মানুষ হচ্ছে এই বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করত। আধুনিক কালে মানুষ কি করে? আরো উন্নত জিনিস ব্যবহার করে। যেমন প্রাচীনকালে মানুষ স্বর্ণ ব্যবহার করতো, রূপা ব্যবহার করতো, এখন মানুষ আরো একটু উন্নত হয়েছে, এখন ডায়মন্ড ব্যবহার করে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের আরো জিনিসপত্র রয়েছে যেগুলো মানুষ শখের জিনিস হিসেবে ব্যবহার করে থাকে। এগুলোও কিন্তু কি করে? দেশকে সমৃদ্ধ করে তোলে, কারণ এইগুলো উত্তোলন করতে হয়, এবং উত্তোলন করে এই যে দামি জিনিসগুলো, এই দামি জিনিসগুলো বিভিন্ন দেশে আমরা রপ্তানিও করতে পারি, ঠিক আছে। Okay, এছাড়া রয়েছে প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল, গ্যাস, এগুলো হচ্ছে বাংলাদেশে একটা
হিউজ অ্যাডভান্টেজ দিচ্ছে, যে কারণে বাংলাদেশ আস্তে আস্তে আরো সামনের দিকে আগায় যাচ্ছে। কিন্তু আবার বিভিন্ন কারণে যখন হচ্ছে দক্ষতার ব্যবহার হচ্ছে না, তখন কিন্তু আধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে না এই এগুলো উত্তোলনের জন্য, তখন কিন্তু আর্থসামাজিক অবস্থা আস্তে আস্তে উন্নত করছে, আরো প্রকৃতির ধ্বংস হচ্ছে, অর্থাৎ প্রকৃতি কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। ওকে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ভূমিকা, উন্নত প্রাকৃতিক সম্পদের ভূমিকা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আমরা যদি বলতেছি হিউজ পরিমাণ আছে, কিন্তু এটা সীমিত, অর্থাৎ হচ্ছে এটা একদিন শেষ হয়ে যাবে। এই যে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে, এটা যদি আমরা যথাযথ পরিকল্পনা করতে না পারি, তাহলে যখন প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে তখন আমরা বিপত্তির মধ্যে পড়তে পারি। এই কারণে বলা হয়ে থাকে যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে, উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। দেখো, উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি বলতে আমরা এখানে বোঝাচ্ছি বাংলাদেশের যে অবস্থা, এখন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এদেশের মাটি খুবই উর্বর। তাই এই উর্বর মাটিতে আমরা যথাযথভাবে যদি ফলন বাড়াতে পারি, তাহলে আমাদের শিল্প আস্তে আস্তে উন্নত হবে। ঠিক আছে, আমাদের যেহেতু কৃষি নির্ভর দেশ, তাহলে কৃষি নির্ভরটাকে উন্নত করলে আস্তে আস্তে আমাদের দেশটা উন্নত দিকে যাবে। তারপর হচ্ছে সুষম খাদ্যের অভাব পূরণ। দেখো, সুষম খাদ্যের অভাব পূরণ খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ একটা দেশের সম্পদ হচ্ছে ওই দেশের জনগণ। ওই দেশের জনগণ যদি সুষম খাদ্য না পায়, তারা যদি ভালোভাবে বাঁচতে না পারে, তাহলে কিন্তু তাদের দেশের জন্য কাজ করার স্পৃহা যোগাবে না। ঠিক আছে, তাই এই কারণেই হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইকোসিস্টেমে মানুষ এবং অন্যান্য প্রাণীদের সুষম খাদ্যের অভাব পূরণ করতে পারি। সেচ সুবিধা। দেখো, বাংলাদেশ যদিও উর্বর জমির দেশ, উর্বর মাটির দেশ, কিন্তু যদি পর্যাপ্ত সেচ সুবিধা বা পানি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় ফসল উৎপাদন হবে না। যেমন তিস্তার যে ইটা, ওইখানে কিন্তু আমরা পানি না পাওয়ার কারণে প্রচুর পরিমাণে সম্পদ আমাদের এখানে নষ্ট হয়, উৎপাদন হয় না। আবার যখন পানি পাই, তখন হচ্ছে বেশি পানিতে সেগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এরকম। শিল্পের উন্নয়ন ও প্রসার। দেখো, কিছু কিছু শিল্প রয়েছে যে শিল্পগুলো উন্নয়ন করতে হবে, প্রসার করতে হবে, যেমন গ্যাস, কয়লা, চুনাপাথর। এগুলো মানুষের জীবনযাত্রার কাজে লাগছে, কিন্তু এইগুলো সম্পদ ব্যবহার করে আস্তে আস্তে আমাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে হবে, আরো শিল্পের প্রসার করতে হবে। বনজ সম্পদ। আমরা অনেক সময় বনজ সম্পদ ধ্বংস করি, ধ্বংস করে আমাদের আসবাবপত্র তৈরি করি। এইটা কিন্তু আমাদের জন্য খুবই বড় ইফেক্ট ফেলে। কারণ আমরা যখন গাছপালা কাটতেছি, তখন এই গাছপালা কাটার কারণে আমাদের প্রকৃতির তাপমাত্রা কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা এটা না করি, তাহলে আমাদের তাপমাত্রাটা ঠিক থাকবে, জলবায়ু পরিবর্তন হবে না আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে বনজ সম্পদ আমাদের আস্তে আস্তে আর বাড়াতে হবে। হ্যাঁ, বনজ সম্পদ ধ্বংস করা যাবে না, এবং ধ্বংস করা যাতে না করে, মানুষ ধ্বংস না করে, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, সচেতন করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র্য বাংলাদেশে। দেখো, বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য যে রয়েছে, বাংলাদেশে যে বললাম যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মানে জীব রয়েছে। প্রাকৃতিক প্রকৃতির মধ্যে যেসব জীব নিয়ম, মানে বিভিন্ন রকমের জীব রয়েছে, সব রকমের জীবই কি করে, তার নিজস্ব নিয়মে বেঁচে থাকে। তো এই যে নিজস্ব যে নিয়মটা, এটি হচ্ছে তাদের বৈচিত্র্য। ঠিক আছে, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছু মিলিয়ে একটা ইকোসিস্টেমে এটাকে বজায় রাখে। তো যখন একটা তরুলতা বা একটা প্রাণীর মৃত্যু ঘটে, তখনও কিন্তু এটা সেই ইকোসিস্টেমকে নষ্ট করতে পারে। এই কারণে আমরা হচ্ছে এই জীববৈচিত্র্য ধ্বংস করব না, আমরা রক্ষা করব। কি করা যায় জীববৈচিত্র্য রক্ষা করার জন্য? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা দেশের জীববৈচিত্র্য নিয়ে পড়াশোনা করব, তখন সেখানে হচ্ছে প্রচুর পরিমাণ জিনিস আসবে, যেমন বন জঙ্গল, জীবন্ত প্রাণী, পশু পাখি, এই যে বিভিন্ন জিনিস আসতেছে, এই বিভিন্ন জিনিস আস্তে আস্তে কি করে, একটা ইকোসিস্টেম গঠন করে, সেখানে হচ্ছে তারা বসবাস করে। হুম, তো এই যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমকে রক্ষা করতে হলে আমাদের কি করতে হবে, জনসংখ্যা কমিয়ে আনতে হবে, কৃষি জমি নষ্ট করা যাবে না। তারপর হচ্ছে কৃষি উৎপাদনে বৈচিত্র্য রক্ষায় নীতি অনুসরণ করতে হবে, রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহার কমিয়ে দিতে হবে, স্বাভাবিক যে পানি প্রবাহ সেটা বন্ধ করা যাবে না, জলাধার নির্মাণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, অর্থাৎ হচ্ছে নদী খনন করতে হবে, রাসায়নিক সার ইত্যাদি বা রাসায়নিক দ্রব্য ইত্যাদি ব্যবহার মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। খনিজ সম্পদ ব্যবহারের দিকে আমাদের হচ্ছে কি করতে হবে, প্রাকৃতিক নিয়ম অনুসরণ করতে হবে, বনজ সম্পদ বাড়াতে হবে, দেশের আরো বেশি বন সৃষ্টি করতে হবে, পশু এবং মৎস্য সম্পদ রক্ষা এবং বৃদ্ধি করতে হবে। বৈচিত্র্য রক্ষার জন্য সরকারি ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে যে বৈচিত্র্যগুলো রয়েছে, জীব বৈচিত্র্য, সেগুলো সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে এখন। আর এগুলোকে রক্ষা করার জন্য দায়িত্ব আমাদের উপর বর্তায়, অর্থাৎ এগুলোকে রক্ষা আমাদের করতে হবে। ঠিক আছে, ওকে। বাংলাদেশের যে প্রধান প্রধান শিল্প, সেগুলোর মধ্যে আমরা যদি দেখি, বাংলাদেশের পাট শিল্প যেটা আছে, বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে খাতগুলো রয়েছে, এই খাতগুলাই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদনকে বৃদ্ধি করে, আর উৎপাদন কিন্তু
ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে বাংলাদেশের এই যে পাট শিল্প সেটি হচ্ছে প্রথম শুরু হয় 1951 সালে নারায়ণগঞ্জে আদমজী পাটকল প্রতিষ্ঠার মাধ্যমে পাটকলের যাত্রা শুরু হয়ে থাকে। ঠিক আছে, বাংলাদেশে সে সময় পাট সবচেয়ে প্রধান অর্থকরী ফসল ছিল। ঠিক আছে, পাটের বস্তা যে আছে, এই পাটের বস্তা উৎপাদন করতো তখন সেই সময় পাটকলগুলো, আর পাটের বস্তা দিয়েই কিন্তু তারা রপ্তানি করে কি করতো, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতো। এখনো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কি রয়েছে, জুট মিল রয়েছে। ঠিক আছে, ওকে। বস্ত্র শিল্প 1947 সালে যখন দেশ বিভক্তি হয়ে যায়, তখন দেশ বিভক্তি হওয়ার সময় ভারত এবং পাকিস্তান বিভক্তি হয়। সেই সময় এই দেশে পূর্ব পাকিস্তানে 8টি বস্ত্রকল ছিল। তার মধ্যে হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল ইত্যাদি এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে বস্ত্র সুতা কল ছিল। ঠিক আছে, সুতা কল মানে হচ্ছে এখানে সুতা কাটা হইতো। সুতা কাটা বলতে কি জিনিস বোঝায়, অর্থাৎ হচ্ছে এই যে তুলা, তুলা থেকে সুতা তৈরি করা হইতো। ঠিক আছে, এটাকে বলে সুতা কাটা। বাংলাদেশে তুলনামূলকভাবে কম মূলধনে অধিক শ্রমিক ব্যবহার করে শিল্পের উৎপাদন বাড়ানো সম্ভব। ঠিক আছে, ওকে। এখন পোশাক শিল্পতে আসো। শিল্পায়নের যে প্রাথমিক পর্যায়ে সেখানে কিন্তু পোশাক শিল্প বা হচ্ছে আমাদের বস্ত্রকল শিল্পের প্রাধান্য বেশি ছিল। পোশাক শিল্প সাম্প্রতিককালে বাংলাদেশের যে পোশাক শিল্প সেটি অগ্রগতি দেখা গেছে। দেখো, বস্ত্র শিল্প কোনটা, যেখানে হচ্ছে সুতা তৈরি করা হয়, বস্ত্র তৈরি করা হয়। আর পোশাক শিল্প কোনটা, এই যে বস্ত্রগুলো রয়েছে এই বস্ত্রগুলো দিয়ে পোশাক তৈরি করা হয়। অর্থাৎ তুমি একটা কাপড় তৈরি করছো, এই কাপড়টা হচ্ছে একটা বস্ত্র শিল্পের কাজ। এই কাপড়টাকে কেটে তুমি হচ্ছে একটা জামা বানাইছো, গেঞ্জি, হ্যাঁ, বা হচ্ছে টি শার্ট বানাইছো, বা হচ্ছে তুমি শার্ট বানাইছো, এইটা হচ্ছে পোশাক শিল্প। ওকে, বাংলাদেশ কিন্তু বর্তমানে এইটাই করে। অন্য দেশ থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসে কাপড়, তারপরে ওইটা দিয়ে হচ্ছে গেঞ্জি, টি শার্ট, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন ধরনের কাপড় যেগুলো হচ্ছে টি শার্ট, প্যান্ট এগুলো বানায়। ওকে, তাহলে অতি অল্প সময়ে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী দেশে পরিণত হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কি করে, এই যে এই জিনিসগুলো রপ্তানি করে। ঠিক আছে, বাংলাদেশের প্রায় 3000 বছরের অধিক পোশাক শিল্প কি রয়েছে, ইউনিট রয়েছে। অর্থাৎ এদেশে বর্তমানে প্রায় 3000-এর অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে, যারা হচ্ছে পোশাক শিল্প উৎপাদনে কাজ করে। দেখো, বাংলাদেশে প্রায় 40 লক্ষ শ্রমিক শুধু পোশাক শিল্পের মধ্যে কাজ করে। বাংলাদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটা আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিনি কল, ঠিক আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে আখ বা গ্যান্ডারি চাষ হয়। ঠিক আছে, এই আখ থেকে চিনি তৈরি হয়, গুড় তৈরি হয়। 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনি কল প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে, 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনি কল যেটা, সেটা হচ্ছে নির্মাণ করা হয়। বর্তমানে বাংলাদেশে 17টি চিনি কল রয়েছে। আমাদের দেশে চাহিদা অনুযায়ী দেশে চিনি উৎপাদিত হয় না। অর্থাৎ বাংলাদেশের চাহিদা, সেই চাহিদার মধ্যে কিন্তু আমরা চিনি কি উৎপাদন করতে পারি না। ফলে প্রতি বছর প্রচুর পরিমাণে চিনি কিন্তু আমাদের আমদানি করতে হয় এখনো। ওকে, কাগজ শিল্প 1953 সালে যখন পাট শিল্প প্রতিষ্ঠা হয়, তখন ঠিক একই সময়ে হচ্ছে আমাদের কি হয়, সরি, 1953 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, সরি 51 সালে পাট শিল্প। আর 51 সালের পরে 2 বছর পরে, 2 বছর পরে হচ্ছে আমাদের চন্দ্রকোনায় কর্ণফুলী কাগজের কলেজ স্থাপিত হয় প্রথমে। এদেশে কাগজের যাত্রা শুরু হয় তখন থেকে। ঠিক আছে, বাঁশ এবং বেত ব্যবহার করে তখন কাগজ উৎপাদন করা হইতো এদেশে। তখন এখন সব বেসরকারি সরকারি দুই ভাবে কাগজ কল উৎপাদিত হয়েছে। ঠিক আছে, তার মানে এখন কিন্তু সরকারি বেসরকারি উভয়ভাবেই কি কাগজের কল রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, তারপর হচ্ছে পাকশি, খুলনা, তারপর হচ্ছে হার্ডবোর্ড এবং হচ্ছে নিউজ প্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে রয়েছে বসুন্ধরা এবং মাগুরা পেপার মিল। ঠিক আছে, তোমরা কিন্তু বসুন্ধরা কাগজটা বেশি দেখতে পাও, কর্ণফুলী কাগজটা খুব কম দেখা যায়, কিন্তু কর্ণফুলী কাগজটা কিন্তু সরকারি। ঠিক আছে, কিন্তু বসুন্ধরা কাগজটা বেশি দেখা যায় এখন। তারপর দেখো, তারপর রয়েছে কি, তারপর রয়েছে হচ্ছে আমাদের সার শিল্প। বাংলাদেশ যদি কৃষি প্রধান দেশ, তাহলে অবশ্যই এই দেশে কি লাগবে, সার লাগবে, রাসায়নিক সার। আর এই উদ্যোগেই 1961 সালে সিলেটে ফেঞ্চুগঞ্জে প্রথম হচ্ছে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রস্তুত করা হয়, যেখানে 8টি কারখানা বর্তমানে চালু আছে। বাংলাদেশের সারের চাহিদা পূরণের জন্য কয়েকটি কারখানা যথেষ্ট নয়, তাই প্রতি বছর আমাদের কিন্তু সার আমদানি করতে হয়। সার আমদানি করি আমরা কোন জায়গা থেকে, সৌদি আরব থেকে। ওকে, তারপর দেখো সিমেন্ট শিল্প। পাকা ঘরবাড়ি তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্টের প্রয়োজন হয়। তাই বাংলাদেশের ছাতক, হুম, ছাতকে ছাতকে হচ্ছে 1940 সালে সিমেন্ট কারখানা প্রথমে স্থাপন করা হয়। সিমেন্ট শিল্পের যাত্রা তখন থেকে শুরু। বাংলাদেশের বড় মাঝারি মিলে বাংলাদেশে বর্তমানে 12টি সিমেন্ট কারখানা রয়েছে, যা
বাংলাদেশের চাহিদার তুলনায় অপ্রতুল, তাই বাংলাদেশ কিন্তু এখনো সিমেন্ট বিদেশ থেকে আমদানি করে। ওকে। শিল্প, ওষুধ শিল্প, যেটা বাংলাদেশের ওষুধ শিল্প খুবই সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এক সময় আমাদের প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হতো, কিন্তু এখন সরকারি বেসরকারি উদ্যোগে কয়েকটি ওষুধ কোম্পানির সৃষ্টি হয়েছে যেখানে চাহিদার অনেকটাই আমাদের দেশে উৎপাদিত হয়, এবং উৎপাদিত ওষুধ বাইরে আবার রপ্তানিও করা হয়। ঠিক আছে। ওকে। চামড়া শিল্প, বাংলাদেশে প্রচুর পরিমাণে গরু, ছাগল এবং মহিষ পালন করা হয়। এদেশে বহু বছর আগে থেকেই টেনারি শিল্পের প্রচলন ছিল। সুতা, ব্যাগ তৈরি, জুতা, ব্যাগ তৈরি, তারপর আহ আমাদের আরো অন্যান্য বেল্ট, এগুলা, লেদারের বিভিন্ন জিনিস তৈরিতে কিন্তু চামড়া শিল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে। ওকে। চা শিল্প, বাংলাদেশের যে পুরাতন শিল্পগুলো রয়েছে, এই পুরাতন শিল্পগুলোর মধ্যে চা একটি। সিলেটে প্রচুর পরিমাণে পাহাড়ি এলাকায়, পার্বত্য চট্টগ্রামে, দিনাজপুরে, পঞ্চগড়ে এসব এলাকায় প্রচুর পরিমাণে চায়ের চাষ হয়। এই চা প্রক্রিয়াজাত করে কিন্তু আমাদের এই চা শিল্পর উত্থান। ঠিক আছে। বাংলাদেশের নিজের চায়ের চাহিদা মিটিয়ে কিন্তু বাংলাদেশেও বাহিরে, বিদেশেও চা রপ্তানি করে থাকে। তুলা শিল্প, বাংলাদেশের একটি নতুন অর্থকরী ফসল হচ্ছে তুলা। দেখো, বাংলাদেশে কিন্তু আগে তুলা এত পরিমাণে উৎপাদিত হতো না। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে তুলার চাষ শুরু হয়েছে। জলবায়ু এবং মৃত্তিকা তুলা চাষে উপযোগী বাংলাদেশের জন্য। ঠিক আছে। বাংলাদেশের মাটি এবং জলবায়ু তুলা চাষের জন্য উপযোগী, তবে তুলায় উৎপাদন কম বলে প্রয়োজনীয় তুলা বেশি ভাগই বিদেশে আমদানি করতে হয়। ঠিক আছে। ওকে। দেখো, তুলার যে চাহিদা রয়েছে বাংলাদেশে, সেই চাহিদার তুলনায় আমরা খুব কম পরিমাণে তুলা উৎপাদন করতে পারি। এই কারণে কি হয়, প্রচুর পরিমাণে তুলা কি হয় আমাদের আমদানি করতে হয়। চিংড়ি, বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ির গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ দেখো, বাংলাদেশের যে একটা জোনে অবস্থিত, জিওপলিটিক্স মানে জিওগ্রাফিক ভাবে এখানে অবস্থান করার কারণে এই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায়, এই চিংড়িটা কিন্তু বাংলাদেশের সাদা সোনা বা হোয়াইট গোল্ড হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে। হোয়াইট গোল্ড হিসেবে বিবেচিত হয়। তাহলে এখানেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে একটা সম্ভাবনা রয়েছে। তারপরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান, দেখো আর্থসামাজিক উন্নয়নে শিল্পের কি অবদান রয়েছে। যখন শিল্পায়ন ঘটে কোনো রাষ্ট্রে, তখন আস্তে আস্তে সেই এলাকার, সেই রাষ্ট্রের মানুষগুলা কি আস্তে আস্তে কি হয়, উন্নত হয়। তারা চাকরি পায়, চাকরি পাওয়ার পর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে, জীবিকা নির্বাহ করে, তার মানে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। রাষ্ট্রের শিল্পায়নের ফলে দেশের জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। এটা শিল্পায়নের গুরুত্ব। ঠিক আছে। একই সাথে প্রযুক্তি আসে, তখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়ে, মানুষও প্রযুক্তি শিখে এবং মানুষ প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়। সামাজিকভাবে কৃষকের এবং শিল্প যে শিল্প উন্নত ব্যক্তি আছে, শিল্প উন্নত ব্যক্তি, কৃষক এবং সমাজের প্রতিটা মানুষের মধ্যে একটা কোলাবরেশন ঘটে। এই কারণে কি হয়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং নিরাপদ হয়। বাংলাদেশের শিল্প বিকাশের প্রভাব, দেখো বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যার একটি দেশ। ঠিক আছে। এই যে অতিরিক্ত জনসংখ্যার দেশ হওয়াতেই এই দেশে প্রচুর পরিমাণে মানুষ এর চাপ রয়েছে, জনসংখ্যার চাপ রয়েছে। এই চাপ নিয়েও বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভর হয়ে এগিয়ে যাচ্ছে। হুম। তাহলে এখন সব মানুষকে যদি আমি কৃষিতে নির্ভর করে দেই, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সব মানুষ কৃষি নির্ভর হবে না। এই কারণে কিন্তু কলকারখানা সৃষ্টি হয়েছে, শ্রমজীবী মানুষের সৃষ্টি হয়েছে। ঠিক আছে। তাহলে কিছু মানুষ কৃষি কাজ করতেছে, কিছু মানুষ সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতেছে, কলকারখানায় কাজ করতেছে। আবার অনেকে অনেক দক্ষতা অর্জন করতেছে, দক্ষতা অর্জন করে ভালো বেতনে কাজ করতেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতেছে, এইভাবে বাংলাদেশের মানুষের জীবিকা নির্বাহ করতেছে। আস্তে আস্তে সুযোগ সৃষ্টি হচ্ছে, এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে। তুমি চিন্তা করছো, বাংলাদেশের পোশাক শিল্প যেটা গার্মেন্টস শিল্প, এখানেই প্রায় 40 লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে। এছাড়া তারও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তবে এই যে গার্মেন্টস শিল্পীরা রয়েছে, মানে গার্মেন্টস কর্মীরা রয়েছে, তাদের কিন্তু বেতন ভাতা খুবই কম এবং অনিরাপদ কর্মপরিবেশ। এইটাকে উন্নত করতে হবে। ঠিক আছে। শুধু গার্মেন্টস নয়, বাংলাদেশের শিল্প খাতের বিভিন্ন জায়গায় রয়েছে অনিরাপদ। ঠিক আছে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন কোম্পানি রয়েছে, বেসরকারি সরকারি বিভিন্ন উদ্যোগে গড়ে উঠেছে। তবে বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি কোম্পানিগুলি কোনো রুলস রেগুলেশন ফিক্সড না। ঠিক আছে। এটা কোনো রুলস মানে না, সরকারি রুলসও মানে না, এবং ইন্টারন্যাশনাল ল যেটা আছে, ইন্টারন্যাশনাল লেবারের ল যেটা আছে, সেটাও মানে না। অর্থাৎ তারা নিজেদের মতো শ্রমিকদের কাজ করায় নেয়। অর্থাৎ তারা কম বেতন দিয়ে অধিক পরিমাণ কাজ করায় নেয়। এটা কিন্তু একটা অন্যায়। ঠিক আছে। সো ইন্টারন্যাশনাল
লেবার ল অনুযায়ী কিন্তু সবকিছু হওয়া উচিত, কিন্তু তারা কি করে, তারা হচ্ছে অধিক মুনাফা অর্জনের জন্য প্রচুর পরিমাণে মানুষকে কাজ করায় নেয়, তারা অল্প বেতনে। তো বাংলাদেশে চাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, আইন, ব্যবসা সহ নতুন নতুন অনেক পেশা মানুষ যুক্ত হচ্ছে, মানুষ এভাবে শিল্প প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে, যাকে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসছে বাংলাদেশে। তো এই যে জীবন ব্যবস্থা গড়ে তুলেছে, তাকে আমরা সংক্ষেপে আধুনিক জীবন ব্যবস্থা বলতে পারি। অর্থাৎ কি, মানুষ এভাবে শিল্প প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যে আর্থসামাজিক জীবন ব্যবস্থা গড়ে তুলেছে, তাকে আমরা আধুনিক জীবন ব্যবস্থা বলতে পারি। তো তোমাদের সঙ্গে এই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং তাদের যে কর্ম পরিকল্পনা, কিভাবে আমরা ব্যবহার করব, কি কাজ, ঠিক আছে, এগুলো বাংলাদেশের শিল্প বিকাশে কিভাবে ভূমিকা পালন করে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের এই অধ্যায়টি ছিল। তো তোমরা সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আমিনুল আমিনুল ইসলাম। তো তোমরা সবাই যারা যারা হচ্ছে আমাকে আহ আগে দেখেছো তাদের চিনুই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডি পরিবারের সাথেই থাকো।